আমাদের আজকের আলোচ্য বিষয় লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সার। লাং ক্যান্সার বহুল চর্চিত একটি ক্যান্সার। নারী এবং পুরুষ উভয়ই এই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। তবে লাং ক্যান্সারের ইতিহাস থেকে জানা যায় এই লাং ক্যান্সারে আক্রান্তের সংখ্যা পুরুষরাই বেশি। তবে লাং ক্যান্সার হলে তার লক্ষণগুলো কি হয়, কিভাবে তার চিকিৎসা বা কি করণীয়, সে বিষয়ে আজকে বলবেন ক্যালকাটা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দীপায়ন ঘোষ। আমরা তার কাছ থেকে জেনে নেব এই লাং ক্যান্সারের কিছু বিশেষ উপসর্গ এবং করণীয়। নমস্কার, আমি ডক্টর দীপায়ন ঘোষ। আমি কার্ডিওথোরাসিক সার্জারি ক্যালকাটা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি প্রধানত আপনাদেরকে খুব সামান্য কয়েকটা বিষয়, যেগুলো বাড়িতে দৈনন্দিন সমস্যা রূপে আমাদের কাছে আসে, মূলত ফুসফুসের বিভিন্ন রোগ, সেই সম্পর্কে আমার সামান্য জ্ঞান থেকে যতটুকু বলা যায় আমি চেষ্টা করছি। প্রথমত দেখুন, আমরা ফুসফুসের রোগগুলোকে খুব ব্রডলি দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইনফেক্টিভ আর একটা হচ্ছে নিওপ্লাস্টিক। নিওপ্লাস্টিক অর্থে নানা ধরনের টিউমার, তার মধ্যে ক্যান্সারাস টিউমারও আছে, আবার নন ক্যান্সারাস টিউমারও আছে, মিডিয়াস্টিনাল টিউমারও আছে। সাধারণ মানুষের কাছে যে উপসর্গগুলো প্রাথমিকভাবে ওয়ার্নিং সিমটম নিয়ে আসে সেগুলো হচ্ছে কাশি এক নম্বর। সেই কাশিটা সাধারণ চিকিৎসাতে কমে না। তারপরে নানা ধরনের রক্ত ওঠা, সন্ধ্যের দিকে ঘুষঘুষে জ্বর, এবং এর সাথে যদি ম্যালিগন্যান্সি বা ক্যান্সার যুক্ত হয় তাহলে এর সাথে ওজন কমে যাওয়া, 3 মাসের মধ্যে 10 কেজির বেশি ওজন কমে যাওয়া ইত্যাদি প্রভৃতি লক্ষণ আছে। এবং কিছু প্যারানিওপ্লাস্টিক সিমটমও আছে, যেগুলো ঠিক সরাসরি ফুসফুসের রোগের সাথে যুক্ত হলেও তারা সরাসরি সিমটোম্যাটোলজি গুলো শ্বাসকষ্ট বা এসব নিয়ে আসে না। সেক্ষেত্রে নানা রকম অন্যান্য জিনিসপত্র দেখা যায়, যেমন পায়ে ডিপ ভেন থ্রম্বোসিস দেখা যায়। এই জাতীয় কিছু একটু অন্যরকম সিমটম নিয়ে সেগুলো প্রেজেন্ট করে। তো আমাদের ভারতবর্ষে ফুসফুসের রোগ বলতে প্রধানত যে রোগটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে টিউবারকুলোসিস। তো সেই কারণে আপনারা সকলেই জানেন সরকারি নির্দেশিকা অনুযায়ী যে আমাদের এখানে 2 সপ্তাহের বেশি কাশি থাকলে এবং সাথে লো গ্রেড ফিভার, অর্থাৎ খুব বেশি জ্বর নয়, ঘুষঘুষে জ্বর, এই জাতীয় জ্বর থাকলে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এক্স-রে করা উচিত, কফ পরীক্ষা করা উচিত, এবং সেগুলোতে সন্দেহজনক কিছু পাওয়া গেলে আমাদের এর পরবর্তী ইনভেস্টিগেশন, অর্থাৎ সিটি স্ক্যান, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি, ইবাস টিবিএনএ, এই পরীক্ষাগুলো করে দেখা উচিত যে আমাদের ফুসফুস আর হার্টের মাঝের অংশ মিডিয়াস্টিনামে কোনো টিউমার জাতীয় কিছু ধরা পড়ছে কিনা। যদি ধরা পড়ে সেক্ষেত্রে সিটি বা ইউএসজি গাইডেড ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, অর্থাৎ সূচের সাহায্যে এর ভেতরে রস বার করে, অথবা ট্রুকাট বায়োপসি, এইটা করে এর ডায়াগনোসিস হয়। বিদেশে একটা প্রোটোকল আছে যেখানে ক্যান্সারের প্রিভ্যালেন্স বেশি, সেখানে প্রত্যেক বছর 40 লোকেদের একটা লো ডোজ রেডিয়েশন সিটি স্ক্যানিং করে আর্লি স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে তাদেরকে, এই সাসপিশিয়াস গ্রুপকে অন্তর্ভুক্ত করে ফেলা হয়। এছাড়াও আরেকটি রোগ আছে যার নাম হচ্ছে সলিটারি পালমোনারি নোডিউল। এটা হচ্ছে ফুসফুসের ভেতর একটা ছোট্ট দানার মতো জিনিস তৈরি হওয়া, যেটা অনেক সময় ক্যান্সারে ট্রান্সফর্মড হতে পারে বা অনেক সময় ওই আকারেই থেকে যেতে পারে এবং অ্যান্টিবায়োটিক খেয়ে কমে যেতে পারে। এই সলিটারি পালমোনারি নোডুল সম্পর্কেও আমাদের সতর্ক হওয়া উচিত, যেহেতু এর একটা লার্জ পার্সেন্টেজ ক্যান্সারে পরিণত হয়। ক্যান্সারের যদি ডায়াগনোসিস হয় বা অন্যান্য যে রোগগুলোর ডায়াগনোসিস হয়, তার মূলত 2 ধরনের চিকিৎসা হয়। একটা ওষুধ মারফত চিকিৎসা, তার সাথে নেবুলাইজেশন এবং অন্যান্য স্টিম ইনহেলেশন, চেস্ট ফিজিওথেরাপি, এগুলো হয়। এবং ওষুধ ছাড়াও, যেমন টিউবারকুলোসিস হলে আমরা জানি 6 মাসে টিবির ওষুধ খাওয়া, যাতে কোনো ব্রেক না থাকে। এর সাথে যদি আর্লি স্টেজ ক্যান্সার হয় সেক্ষেত্রে এখন সার্জারির একটা বিরাট রোল এসছে। আমি মূলত শল্য চিকিৎসক,
তাই আমি এই সার্জিক্যাল অ্যাডভান্সে ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি এবং রোবোটিক অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি অর্থাৎ ভ্যাটস আর র্যাটস এই দুটো এখন করে খুব ছোট্ট ছিদ্রের মারফত অপারেশন করে মূল রোগটিকে নির্মূল করার চেষ্টা করা হচ্ছে। অ্যাডভান্স ক্যান্সারে অবশ্য তার প্রশ্ন নেই। অ্যাডভান্স ক্যান্সারে আমরা মূলত কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি এবং মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে ওই টার্গেটেড কেমোথেরাপি করি। এখন এই কেমোথেরাপির যে সাইড এফেক্ট আগে আমরা পেতাম সেগুলো এখন অনেক কম, যেহেতু টার্গেটেড এগেনস্ট ক্যান্সার সেল হচ্ছে, সাধারণ সেল ক্ষতিগ্রস্ত হচ্ছে না। সুতরাং এখন আমরা অনেক বেটার রেজাল্ট পাচ্ছি। হ্যাঁ, একটা প্রহিবিটিভ ফ্যাক্টর হচ্ছে কস্ট, কিন্তু আমার ধারণা এগুলো আস্তে আস্তে এর কস্ট রিডাকশন হবে। সরকারের পদক্ষেপ নিশ্চয়ই থাকবে এর প্রতি এবং ইন্স্যুরেন্স কভারেজও ঠিকঠাক সময় পাওয়া যাবে। আপনারা ভয় পাবেন না, সতর্ক থাকুন, নিজের শরীর স্বাস্থ্যকে অবজ্ঞা করবেন না। শরীর আপনাকে যে ওয়ার্নিং সিমটম গুলো দিচ্ছে সেগুলোকেও অবজ্ঞা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সবুজ পৃথিবীতে আমরা যাতে নতুন করে আবার আমরা বাঁচতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ, সুন্দর, সবুজ পৃথিবী উপহার দিয়ে যেতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করব।